নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি লীলা মজুমদারের লেখা একটি মজার গল্প, ইলশে ঘাই। যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, লীলা মজুমদারের লেখা একটি খুব মজার গল্প, ইলশে ঘাই। মহালয়ার আগের দিন পানুর নামে ইলশে ঘাই থেকে একটা হাতে লেখা টেলিগ্রাফ এলো। কাম সার্ভ, ছোট মামা। হাতে লেখা মানে একটা পঞ্জিকার টেলিগ্রাফের ফর্মে সবুজ কালি দিয়ে হাতে লেখা। চাঁদু মামার নিজের হাতে লেখা, আর কারো লেখা অত খারাপ হতে পারে না। ঝাঁকড়া চুল, ছেঁড়া সরু পেন্টেলুন পরা যে ছোকরা টেলিগ্রাফ এনেছিল সে পানুর বাবাকে বুঝিয়ে বলল, এইভাবেই নাকি ইলশে ঘাইয়ের সব তার পাঠানো হয়। তাতে খরচা একটু বেশি পড়লেও তাড়াতাড়ি আসে। বাস ভাড়া 2 টাকা আর টিফিন 1 টাকা দিলেই ও ফিরে যাবে। জবাব থাকলে ওর হাতে পাঠানো যায়। যার টেলিগ্রাফ তার কাছ থেকে সে খরচা আদায় হবে। এই রকমই ওদের নিয়ম। পানু কিছু বলবার আগেই হাতে হাতে 3 টাকা দিয়ে বাবা ছেলেটাকে ভাগিয়ে দিলেন। সেজো কাকা চটে গেলেন। ব্যাটার চোখ দুটো দেখেছিলে? হ্যাঁ, নাকের কাছে ঘেঁষে বসানো, কানের লতি জোড়া, আর তার হাতেই কিনা 3টে টাকা দিলে তুমি। বাবা তো অবাক। তাতে কি হয়েছে? দুষ্কৃতকারীদের ওরকম হয়। পানু বলল, দাদুর তো কানের তলা জোড়া। দাদু কি? বাবা ধমক দিলেন, থাম দেখে। তা চাঁদু এখানে টেলিগ্রাফ পাঠালো কেন? নিজের ভাগ্নে গুপিকে না পাঠিয়ে? ইয়ে মানে বোধহয় কোনো বিপদে পড়েছেন বাবা। কাল থেকে ছুটি আরম্ভ, আমরা যাব তো। বাবা ওই সবই ভালোবাসেন, বললেন, তা যেতে পারো, তবে একা একা ঘুরবে না, তেলে ভাজা খাবে না, চাঁদুর সঙ্গে থাকবে। শুনে বড় মাস্টার ফিক করে হেসে ফেললেন। তা থাকবেই তো, নইলে চাঁদুবাবুকে কে আরশোলার হাত থেকে রক্ষা করবে? বাবা অবাক হয়ে তাকাতেই হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বললেন, মানে কে কাকে দেখে তার ঠিক নেই। আমিও যেতাম, কিন্তু আমার এই কাঠের ঠ্যাংটা একটু মেরামত করে না নিলেই নয়। ও জায়গা আমার চেনা, ভারী ইন্টারেস্টিং জায়গা। 300 বছরের পুরনো ঘর বাড়ি। ইংরেজরা এখানে আসবার বহু আগে ওখানে পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। এখনও নাকি মাঝে মাঝে তাদের লুকোনো সোনাদানা বেরিয়ে পড়ে। বজবজ ছাড়িয়ে মাইল 15 যেতে হয়। বাস যায়, বড় বড় গাছ, ফাঁকে ফাঁকে বিশাল সব কাকের চোখের মতো টলটলে জলে ভরা পুকুর, তার নিচে মাছ কিলবিল করতে দেখা যায়। সব দেখবি। পানুকে কিছুই করতে হলো না। বাবাই গুপিদের বাড়ি গিয়ে খুদে ব্যাগসহ গুপিকে শুদ্ধ নিয়ে রাতে ফিরলেন। রামকানাইদা চেতল মাছের বড়া করেছিল। গুপিকে পায়কে। পরদিন যখন ইলশে ঘাইতে দুজনে বাস থেকে নামলো তখন বেলা 1টা হলেও চারদিক কেমন থমথম করছিল। জায়গাটার নাকি বড্ড বদনাম, নাকি একটাও সৎ লোক বাস করে না এখানে। বড় মাস্টারের কথা। দুপুরের খাবার পানুর মা সঙ্গে দিয়েছিলেন। একটা বটগাছের নিচে বসে তার সদ্ব্যবহার করা হলো। মুখে একটা মাংসের বড়া পুড়ে গুপি পানুকে কনুয়ের গুঁতো দিয়ে বলল, সরু পেন্টেলুন বাস থেকে নেমে অবধি আমাদের ফলো করছে। পানু ফিরে দেখে সেই কানের লতি জোড়া ছেলেটা ছাড়া আর কেউ নয়। চোখাচোখি হতেই ফিক করে হেসে বলল, একটু চলবে নাকি ছোট কর্তা? কদিনে গন্ধ নাকে ঢোকেনি, তোমাদের নিতে এসেছি। 3 জন মিলে বেশ সাঁটালো। ছেলেটা একটা গল্পের ঝুড়ি। এসব গাছ নাকি 300 বছরের বেশি পুরনো। এদের ডালে ডালে রহস্য। পুকুর ছেঁচলে যা বেরোবে তা দেখলে নাকি পানুদের পিলে চমকে যাবে। এখানে কেউ সাধারণ লাঠি নিয়ে চলে না।
সব গুপ্তির ভিতরে ছোড়া গোঁজা। কেউ কাজকর্ম করে না, অথচ সকলের ভালো অবস্থা। মানে অবস্থা ভালো না হলেও কি বলে কাজ করবে কেন? অন্য উপায়ে যদি টাকা কড়ি আসে। হ্যাঁ, এবার উঠতে হয়, নইলে খ্যাংড়াবাবুর নাড়ি ছেড়ে যাবে। খ্যাংড়াবাবু যে ছোট মামা তার বলতে হলো না। গঙ্গার ধারে উঁচু পাড়ির উপর হয়তো 400 বছরের পুরনো একটা কেল্লা মতো বাড়িতে ওদের নিয়ে গেল ছেলেটা। এটাই নাকি এখানকার জমিদারের বাড়ি ছিল। তার প্রবল প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তারও আগে এটা শানফিদ্র নামের বিখ্যাত জলদস্যুর আস্তানা ছিল। এর তলাকার পাথর নাকি চোরাকুঠির দিয়ে মৌচাকের মতো ঝাঁঝরা হয়ে আছে। এখানকার বাবুরা একটা একটা করে খুদে খুদে ইট সরিয়ে চোরাকুঠুরি ঢুকবার পথ খুঁজে বেড়াচ্ছেন। তাতে নাকি গাদা গাদা সোনা ঠাসা। টিকটিকি বাবুকে তাই আনা হয়েছে, শুঁকে শুঁকে বের করে দেবেন। তা আজ 5 দিন 4 বেলা লুচি পাঁঠা কচুরি সন্দেশ ওড়াচ্ছেন। চোরা কুঠুরি খুঁজে বের করা দূরে থাকুক, সবসময় নিজের ঘরটাই ঠাউর করতে পারেন না। পরশু ভুলে বুড়ি ঠাকুমার ঘরে ঢুকে পড়াতে তিনি কোষে ধোলাই দিয়েছেন, তাই এখনো বাবু খুঁড়িয়ে হাঁটছেন। অবশ্যই তোমরা যখন তার নিজের লোক, এসব কথা তোমাদের বলা শোভা পায় না। ওটা ওটা কি পকেট থেকে বের করলে? ভাজা মশলা নাকি? ব্যাপার বুঝে পানু গুপি হাঁ। চাঁদুবাবু হলেন গুপির ছোট মামা। বর্ধমানের সমাদদার ইনভেস্টিগেশনসে 2 বছর শিক্ষানবিশি করলে পুলিশের দুঁদে গোয়েন্দা বিনু তালুকদার ওকে পুলিশের তদন্ত বিভাগের পরীক্ষায় একটা চান্স দেবেন। ছোট মামা সেই আশাতেই আছেন। এদিকে সমাদদারের আপিসের সবচাইতে ঘোরেল তদন্ত বড় সাহেব ছোট মামার উপর চাপিয়ে দেন। ছোট মামার ছেলেবেলায় একবার অম্বলের ব্যামো হয়েছিল। সেই স্তক যখন তখন বিপদে পড়লে হাতে পায়ে খিল ধরে। ভালো ভালো খাবার না খেলে গায়ে জোর পান না। তাই শেষ পর্যন্ত গুপি পানুকে না ডেকে উপায় থাকে না। তাদের দুজনেরই 14 বছর বয়স, ভয়ঙ্কর সাহস, আর এই পায়ের গোছ। হ্যাঁ, কেল্লার চারদিকে খাল কাটা। আগে তাতে কুমির হাঙর কিলবিল করত। তার উপর পুল বসানো। সেই পুলটা ওপার থেকে কপিকল দিয়ে তুলে ফেলা যায়, মানে আগে যেত। শিকল মেরামত করে যন্তরে তেল ঢেলে 8-10 জন জোয়ান যদি হাতল ঘোরায় তো এখনও হয়তো যেতে পারে। আপাতত পুল নামানো, নিচের খাল খটখটে শুকনো, তাতে আলু পেঁয়াজের বাগিচা করা হয়েছে। সরু ঠ্যাং বলল, সেসব আর কাউকে খেতে হয় না। রাতে দলে দলে বুনো খরগোশ এসে সব সাবার করে দেয়। অবশ্যই গুলতি দিয়ে বুনো খরগোশ মারা যায়, খেতে খুবই ভালো, তবে বেজায় হিংস্র, কামড়ে চামড়ে দেয়। বড় কর্তারা তাই কুকুর বেচে দিয়েছেন। খরগোশের ভয়ে কেউ সন্ধ্যের পর এ জায়গার ত্রিসীমানায় পা দেয় না। গুপি পানু অবাক হয়ে বলল, তাতে টিকটিকি বাবুর তদন্তের অসুবিধে হয় না? হ্যাঁ হ্যাঁ করে খানিকটা হেসে ছোকরা বলল, কিসের অসুবিধে? ওর তদন্ত তো কেল্লার মধ্যিখানে, তলায়ও বলতে পারো, বরং সুবিধেই হয়েছে। খরগোশের ভয়ে উনি রেতে পালিয়ে যেতে পারেন না। জানলা দিয়ে আমাকে বহাল করেছেন তোমাদের নিয়ে আসবার জন্য। বলেছেন তোমরা আমাকে যথেষ্ট খুশি করে দেবে, তোমাদেরও অনেক কাজে লাগতে পারি। রেতে এদিকেই থাকি, শহরে খরগোশের মাংস সরবরাহ করি কি না? গুপি বলল, কলকাতায়? কোন বাজারে বলো তো? সরু ঠ্যাং হাসল, ও মা, কলকাতা আবার কোথা পেলে? সে তো বলতে গেলে বোম্বাইয়ের কাছে। শহর বলতে আমরা বুঝি বজবজ, সেও কিছু কলকাতার চেয়ে কম বড় নয়, তার উপর অনেক বেশি পুরনো বটে। হ্যাঁ, এই যে এসে গেলাম, ঘন্টির ছিকলি টানো, আমার পুল পেরোতে মানা।
4 মানুষ উঁচু দেওয়াল, ফটকটাও কম করে 10 ফুট তো হবেই। মোটা কাঁঠাল কাঠের উপর লোহার পাত দিয়ে মোড়া। নিশ্চয়ই সেই সান পিদ্রোই বানিয়েছিল। তবে শেকল টানতে হলো না। ফটকের গায়ে ফাটা একটা খুদে দরজা খোলাই ছিল। ভিতরের উঠোনে ছোট মামা ব্যস্ত সমস্তভাবে পায়চারি করছিলেন। ওদের দেখে ছুটে এসে বললেন, ওই ওই চোঙা মতো জিনিসটার মধ্যেই ঘোরানো সিঁড়ি আছে, তাই বেয়ে একেবারে ছাদের চূড়োর ঘরে গিয়ে বস। আমি এই চিংড়ি মাছের ঝাল ফিরেজিটা নামিয়ে এক্ষুনি আসছি। আর ধরে গেলেই কেলেঙ্কারি, কিন্তু দেখিস তোরা এসেছিস কেউ যেন টের না পায়। গুপি অবাক হয়ে বলল, সে কি, তুমি কি এদের বাবুর্চি বনে গেলে নাকি? তাহলে সমাদ্দারের তদন্তটা কে করবে শুনি? ছোট মামা মুচকি হাসলেন। বাবুর্চি ছাড়া আবার কে? এখানকার গলি ঘুঁজি সে জানবে না তো কি আমি জানবো? এখানে জন্মেছিল, ওর আগে ওর বাবা বাবুর্চি ছিল, তার আগে তার বাবা। 300-400 বছর আগে সান পিদ্রোর মুর্গ মুসাল্লাম ওর অতি বড় প্রপিতামহ রাঁধত, কিন্তু এ ব্যাটার রান্না মুখে তোলা যায় না, অগত্যার কি করা। যাই হোক, এখন তোরা যখন এসে পড়েছিস, এই রে। বাবুর্চিখানা থেকেই বোধহয় ছ্যাঁক ছ্যাঁক শব্দ বেরোতেই ছোট মামা সেই চোঙা মতো জিনিসটার পাশের একটা নিচু দরজা দিয়ে ছুটে ঢুকে গেলেন। গুপিরাও চোঙায় ঢুকে আগাগোড়া পাথরের ঘোরানো সিঁড়ি বেয়ে একেবারে 4 তলার ছাদের উপরে চূড়োর নিচেকার গোল ঘরে উপস্থিত হলো। অমনি মুখে ঝিরঝির করে এক ঝলক সমুদ্রের হাওয়া লাগলো, প্রাণ জুড়িয়ে গেল। তখন হয়তো বেলা 4টে। এ সময় কেউ যে চিংড়ি মাছের ঝাল ফিরেজি রাঁধে পানুর সেটা জানা ছিল না। গুপি বলল, আচ্ছা, ইলেকট্রিক লাইট নেই? তেলের বাতি জেলে ছোট মামা রাঁধলো আর কি। শেষটা যদি কিলবিলেরা উড়ে আসে। হ্যাঁ, ঘরে একটা প্রকাণ্ড কারিকুরি করা সেগুন কাঠের তক্তপোষ, 3টে হালকা নেয়ারের খাট আর একটা কাঠের নিচু টেবিল ছাড়া কোনো আসবাব ছিল না। দেওয়ালে অনেক কুলুঙ্গি, মস্ত মস্ত জানালা, তারই একটাতে মান্ধাতার আমলের এক দূরবীন বসানো। নেয়ারের খাটে দিব্যি বিছানা পাতা, তার উপর ঝপাঝপ শুয়ে পড়ে ওরা বলল, আহ কি আরাম। শুয়ে শুয়ে জানালা দিয়ে চেয়ে দেখে নদী তো নয়, যেন সাগর। ওপারে দেখা যায় না। পাথরের খাঁড়ির নিচে জোয়ারের জল আছড়ে পড়ে অদ্ভুত এক শব্দ বেরোচ্ছে, যেন বিকট একটা ড্রাগন রাগে ফুঁসছে। এই ঘরে ছোট মামা একা শুতো। আশ্চর্য। গুপি বলল, না শুয়ে করে কি? বাইরে তো হিংস্র খরগোশের পাল আলু গাছ চিবুচ্ছে। তবে একা নিশ্চয়ই শুতো না, বাবুর্চিকে আনাতো, পরদিনের মেনু ঠিক করত। এর মধ্যে ছোট মামা ঘরে ঢুকে বললেন, কিরে হাসছিস যে বড়? জানিস এ বাড়িতে 400 বছর কেউ হাসেনি। তারপর নিজের হাঁটু চাপড়ে বললেন, পুরো 5 দিন ধরে হয়রান হয়ে গেলাম। ওফ, মাটির তলায় মৌচাকের মতো চোরা কুঠুরি, অথচ তার একটা ঢুকবার রাস্তা পাওয়া যাচ্ছে না। পানু বলল, আমি পেয়েছি, কিন্তু খিদেও পেয়েছে, আর চা জল খাবার কোথায়? সে কথার উত্তর না দিয়ে ছোট মামা লাফিয়ে উঠলেন। পেয়েছিস নাকি? কোথায়? কোথায়? জানলার কাছে গিয়ে পানু নিচে পাথরের ঢিবির দিকে দেখালো। এই দূরবীন দিয়ে দেখো, ওই যে কচ্ছপের মতো দেখতে পাথরটার পিছনে, ওটা একটা গুহার মুখ না? ওই না হয়ে যায় না। হ্যাঁ, দেখে ছোট মামার মুখ পাংশুপানা। কিন্তু কিন্তু ওখানে যাওয়া যাবে কি করে? গুপি বলল, কেন? দিনের বেলায় যেতে দোষ কি? খরগোশরা তো রাতে আসে। ছোট মামা বিরক্ত হয়ে ওর দিকে একবার তাকিয়ে বললেন,
ওই পাথর বেয়ে তো আর নামা যাবে না। পানু বলল, আর দুষ্কৃতীরা নদী থেকে বামাল ওই পথে ঢুকে চোরাকুঠুরিতে লুটের মাল রাখত। এদিক থেকেও যাওয়ার একটা পথ নিশ্চয়ই আছে, সেটাই বের করতে হবে। ওরা নিশ্চয়ই প্রকাশ্যে বাইরে দিয়ে যাওয়া আসা করতো না, তাহলে নবাবের সৈনিকরা আর ওদের আস্ত রাখত না। ছোট মামা অবাক হয়ে গেলেন। নবাব? কোনো নবাবের কথা তো শুনিনি। তবে বিনু তালুকদারের বিশ্বাস বোম্বেটেদের সেনা টেনা বাজে কথা। এর ভিতরে নিশ্চয়ই বেআইনি সোনা পাচারের ষড়যন্ত্র আছে। দলে ভাঙন ধরেছে, একদল লুকিয়েছে, একদল হন্যে হয়ে খুঁজছে। তারাই সমদ্দার ইনভেস্টিগেশনসের শরণাপন্ন হয়েছে। স্যারকে আগে থাকতেই 1000 টাকা দিয়েছে, সে তো আর চারটিখানি কথা নয়। এদিকে এদিকে এই বলে বেজায় মুখ করে ছোট মামা বসে রইলেন। চা জল খাবারের কথা কিছুই বললেন না। শেষটা পানু আর একবার সে কথা তুলতেই তেরিয়া হয়ে উঠে বললেন, কেন? আর তোদের মায়েরা একদূর ছেলে পাঠিয়েছে, সঙ্গে জলখাবার দেয়নি? গুপি রেগে মেগে পোঁটলা খুলে আলু ফুলকপির সিঙাড়া আর নারকেল নাড়ু বের করে বলল, দিয়েছে, তবে তোমার জন্য নয়। এই বলে পানুর হাতে 2-4টে দিয়ে নিজে খেতে আরম্ভ করল। ছোট মামা বললেন, ওই দেখো, অমনি চটে গেল। আরে তোরা কি ঠাট্টাও বুঝিস না? আর তাছাড়া এই অসময়ে খাবার দাবার বের করতে গেলে জানাজানি হয়ে যাবে। বাইরের লোকের ওই পুল পেরোনো মানা। কেউ ঢুকলে তাকে ডাল কুত্তো দিয়ে খাওয়ানো হয়। খরগোশ দিয়ে খাওয়ানো হয় বলো? কুকুর ফুকুর নেই? বাড়িটাতে ভালো করে খানা তল্লাশি করেছ কি? রান্নাঘরের উনুনের নিচে, শোয়ার ঘরের খাটের তলায় চোরা দরজা থাকতে পারে। ফোঁস করে একটা শব্দ করে ছোট মামা বললেন, সব দেখা হয়েছে। আর 2 কর্তার পেয়ারের খানসামাদের, বুড়ি ঠাকুরমার আর তাঁর বৌমাদের খাস দাসীদের প্রত্যেককে যথাসাধ্য ঘুষ দিয়ে খুঁজতে আর কিছু বাকি রাখিনি। কিচ্ছু পাইনি, কিচ্ছু না। মাঝখান থেকে আমার ঠ্যাংটা। এই বলে ছোট মামা বাঁ হাঁটুতে হাত বুলোতে লাগলেন। পানু তাঁকে সিঙাড়া নারকেল নাড়ু খাওয়ালে পর তবে একটু সুস্থ হলেন। স্থির হলো এসব কোনো কাজের কথা নয়। চোরা দরজা একতলার কোনো অপ্রত্যাশিত অথচ সহজে নাগাল পাওয়া যায় এমন জায়গাতেই হবে। রাতে তদন্ত করতে হবে। বাড়ির মধ্যে তো আর খরগোশ নেই। ছোট মামার অত ভয় কিসের? ধরা পড়ার ভয়ে ওই ঘরে ওরা সারাদিন আটক রইল। ছাদে আর অন্য ঘর ছিল না। বাড়িতেও খুব বেশি লোক আছে মনে হলো না। এককালের বড় লোক হতে পারে। এখন তাদের অবস্থা যে পড়ে গিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবু নাকি দুবেলা চর্বচস্য খাওয়া চাই। বাড়ির যত ভালো ভালো আসবাব, কাঁসার বাসন, ঝাড়বাতি বেছে বেছে ওরা কোরমা কাবাব খান। পেস্তা দিয়ে ক্ষীর হয় রোজ। পায়ের নিচে যাদের সোনার পাহাড়, তাদের এর চাইতে বেশি দুর্দশা আর কী হতে পারে? আজকাল নাকি ছোট মামাকে বড় কর্তা মেজ কর্তা চোখা চোখা কথা শোনাতে শুরু করেছেন। বুড়ি ঠাকুরমা বেঁটে একটা মুগুর এনে রেখেছেন। ভাগ্যিস একতলায় কেউ নামেন না, তাই রান্নাঘরের অদল বদল ব্যবস্থার কথা কেউ জানেন না। এদিকে কাল থেকে বাবুর্চির দেখা নেই। চোরা দরজা খুঁজে পেয়ে তাই দিয়ে নেমে কোনো নতুন বিপদে পড়ল কি না তাই বা কে জানে। ছোট মামা ঘন ঘন কপালের ঘাম মুছে রাতের জন্য বাকরখানি বানাতে নিচে নেমে গেলেন। হরেকেষ্ট বলে একটা লোক সর্বদা রান্নাঘর আগলায়, নইলে ছোট মামার গা শিরশির করে। নালা দিয়ে নাকি জিভ চেরা 4 ফুট লম্বা গোসাপ আনাগোনা করে। অনেক রাতে কর্তাদের 2তলা-3তলার ঘর চুপচাপ হয়ে গেলে ওদের দুজনের জন্য সে কি ভালো খাবার নিয়ে এলেন ছোট মামা? গুপি বলল, পুলিশে না ঢুকে তুমি অশোকা হোটেলে ঢুকলে পারো ছোট মামা। এমন রান্না কেউ কখনো রাঁধেও নি, খায়ও নি। প্রকৃতির দেওয়া গুণ নষ্ট করতে হয় না।
ছোট মামাও রান্নাঘরের শিকলি তুলে ওদের সঙ্গে খেতে বসলেন। পাশের স্নানের ঘরে তোলা জলে বাসন ধোয়া হলো। পানুরা প্লাস্টিকের থালা গেলাস এনেছিল। তারপর টর্চ নিয়ে সকলে নিচে নেমে এলো। রবারের জুতোয় এতটুকু শব্দ হলো না। সমস্ত একতলাটাকে গরু খোঁজা করে ফেলা হলো। স্রেফ একটি গোলক ধাঁধা। এখানে একটা গলি বাঁক নিয়েছে, ওখানে দুটো সিঁড়ি, সেখানে একটা ঘুপচি খোপ, তাতে ঘুঁটে রাখা হয়েছে। ঘোরানো সিঁড়ি মাটি ফুঁড়ে নিচে নেমে গিয়েছে। সেখানে সরাসরি কুঠুরিতে পর্তুগিজরা তাদের রসদ মজুদ রাখত। বড় বড় পিপে, মস্ত মস্ত পাথরের হাঁড়া, তাতে বৃষ্টির জল ধরে রাখা হতো। ছাদে বড় বড় আংটা, আঁকড়া, দেওয়ালে লোহার তাক। ছোট মামা বললেন, এর প্রতিটি বর্গ ইঞ্চি হাতুড়ি ঠুকে দেখা হয়েছে, কোথাও এতটুকু ফোঁপড়া আওয়াজ নেই। অদ্ভুত সব শব্দ কানে আসছিল। বক বক করে কোনো জায়গা থেকে জলের আওয়াজ শোনা যাচ্ছিল। নিশ্চয়ই গঙ্গার প্রচণ্ড জোয়ারের জল, অথচ তার সঙ্গে কোথাও কোনো যোগাযোগ নেই। সব শূন্য খাঁ খাঁ করছে। শুধু এক জায়গায় বুড়ি ঠাকুরমার তৈরি সারি সারি লঙ্কার আচার রয়েছে। সে নাকি এমনই ঝাল যে কোনো দিন বয়াম ফেটে পাথরের দেওয়ালে আগুন লেগে যেতে পারে। সে যাই হোক, এখান থেকে যে বেরোবার পথ নেই সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ছোট মামা বললেন, থাকবেই বা কেন? বোম্বেটেরা তো দুর্ধর্ষ ডাকাত ছিল, তারা যাতে বাড়ির মধ্যে সেঁধুতে পারে এমন কোনো পথ নিশ্চয়ই রাখা হয়নি। শেষ পর্যন্ত হতাশ হয়ে ওরা আবার রান্নাঘরের সামনের চাতালে গিয়ে বসল। গুপি সন্দেহে দোতলা তিনতলার জানালার দিকে তাকালো। খুদে ঘুলঘুলির মতো এদিকের জানালা, মাটি থেকে অনেক উপরে। আলমারির মাথায় না চাপলে পৌঁছনোই যাবে না। ছোট মামা বললেন, ও কি অত সন্দেহ কিসের? কর্তাবাবুদের বলে রেখেছি যে কিছু কিছু হদিশ পেয়েছি বলে দুজন সাগরে দানাচ্ছি। ওরা মত করেছেন, তবে এই শর্তে যে কাল সকালের মধ্যে সোনা বের করে দিতে হবেই। তারার আলোয় দেখা গেল এই লম্বা একটা গোসাপ ছোট মামার গা ঘেঁষে উঠোনের দেওয়ালের কাছেকার খাবার জলের ন্যাড়া কুয়োর মধ্যে দিয়ে দিব্যি নেমে গেল। আর সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে থেকে বিশ্রী একটা উয়া উয়া শব্দ বেরোতে লাগলো। ছোট মামার সঙ্গে সঙ্গে ভূত ভূত বলে হাত পা এলিয়ে মূর্ছা গেলেন। অথচ বিনু তালুকদার 100 বার ভূতে বিশ্বাস করতে মানা করেছেন। পানুদের সঙ্গে সর্বদা দড়ি, মগ এসব থাকত। পানু এক দৌড়ে ন্যাড়া কুয়োতে দড়ি বাঁধা মগ নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে রে রে করে বেঁটে মুগুর হাতে চুল ছাটা থান পড়া বুড়ি ঠাকুরমা ওর দিকে ধাওয়া করলেন। অমনি পানুও কুয়োর মধ্যে অদৃশ্য হয়ে গেল। আর বুড়ি ঠাকুরমা থমকে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে ঘুরপাক খেয়ে দেওয়ালে ঠেস দিয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপতে লাগলেন। অগত্যা গুপি কুয়ো থেকে জল তোলার মোটা দড়ির এক মাথা থাম্বাতে বেঁধে অন্য মাথা হাতে নিয়ে কুয়োর কিনারা দিয়ে উঁকি মারতেই সেই গোসাপটা দিব্যি সুন্দর টিকটিকির মতো বেরিয়ে এসে বুড়ি ঠাকুরমা আর ছোট মামাকে মারিয়ে টাড়িয়ে রান্নাঘরের বড় নর্দমার মধ্যে ঢুকে গেল। ওদের দুজনের মুচ্ছভাবও অমনি কেটে গেল। তবে এসব কিছুই গুপি দেখতে পায়নি। গুপি হাতে টর্চ নিয়ে সযত্নে কুয়োর মধ্যে আলো ফেলেই চমকে উঠল। 10 নিচেই কুয়ো সরু হয়ে গিয়েছে। চারদিক ঘুরে একটা 2 চওড়া কার্নিশ মতো বেরিয়ে এসেছে। আর তার উপর পানু বসে মগ ঝুলিয়ে জল তুলতে চেষ্টা করছে। গুপি ডেকে বলল, দরকার নেই, মুচ্ছ ভেঙে গিয়েছে। আর অমনি কুয়োর ভিতর থেকে সেই বিশ্রী ওয়া ওয়া শব্দ উঠতে লাগলো। প্রতিধ্বনি ছাড়া কিচ্ছু নয়, কিন্তু পানু আর একটু হলে পড়েই যায় আর কি। কার্নিশের কানায় কোনো মতে নিজেকে সামলে নিয়ে বিকট চেঁচাতে লাগলো, আমাকে তোল, আমাকে শিগগির তোল।
দড়ির মাথায় ফাঁস দিয়ে পানুকে তুলতে খুব কষ্ট হলো না। দড়ির মাথায় ফাঁস দিয়ে পানুকে তুলতে খুব কষ্ট হলো না। বুড়ি ঠাকুরমা হাত লাগালেন, পেল্লায় জোর তার গায়ে। উপরে উঠে হাঁপাতে হাঁপাতে পানু বলল, পেয়েছি পেয়েছি। ঠাকুরমা আঁতকে উঠলেন। কি? হ্যাঁ, কি পেয়েছিস রে ডেকরা? সোনার তাল? হ্যাঁ, কোথায় কোথায় শিগগির বল, কোথায়? পানু বলল, কুয়োর দেওয়ালের খাঁজে। আমার পা লেগে খাঁজের মুখের পাথর খুলে পড়ে গিয়েছে, তার পাশ দিয়ে সুড়ঙ্গ বেরিয়ে গিয়েছে দেখলাম, সিঁড়ি নেমে গিয়েছে। শুনেই ঠাকুরমা লাফিয়ে উঠলেন। এই এই, তবে তবে ঘাটে নামার পথ। এরা বলে কি না, গঙ্গা চান করতে হলে ফটক দিয়ে বেরিয়ে টাঙা ভাড়া করে যেতে হবে, অথচ একেবারে উঠোনের মধ্যিখানে পথ। সর তোরা সর, আমি নামবো। বলে গঙ্গা তীরে 50 বছর বাস করলাম, আর একবারও গঙ্গা চান করলাম না বলে হুড়মুড় করে নেমে পড়েন আর কি। এমন সময় ফটকের বাইরে ত্রাহি ত্রাহি চিৎকার, বাপরে বাপরে মারে, ও এই কামড়ালে, এই খেলে রে, এই খেলে, ওরে বাপরে মরে গেলুম রে, মরে গেলুম, বাপরে। ছোট মামা উঠি পড়ি করে ফটকের মাঝখানের ছোট দরজা খুলে দিলেন। পড়ি মরি করে জনা 10 পুলিশের লোক আর তাদের পিছন পিছন হুড়মুড় করে গোটা 5 খরগোশ হালুম হালুম করতে করতে ঢুকে পড়ল। ততক্ষণে বড় কর্তা ছোট কর্তা, 2 গিন্নিমা, হরেকেষ্ট, গিন্নিমাদের খাস দাসীরা, কর্তাদের পেয়ারের বেয়ারারা সব এসে জুটেছিল। দেখতে দেখতে খরগোশের দফা রফা। রাতে ভোজ। ছোট মামা প্রধান বাবুর্চি। প্রধান আবার কি, বলতে গেলে একমাত্র বাবুর্চি, কারণ আসল বাবুর্চিকে টাকা কড়ি দিয়ে 1 মাসের ছুটিতে বজবজ পাঠিয়ে যে লোকটা বাবুর্চির পদে বহাল থেকে ছোট মামার হয়ে তদন্ত করত, সে বিনু তালুকদারের লোক ছাড়া আর কেউ নয়। সেই থানায় রিপোর্ট করতে গিয়েছিল। হরেকেষ্টও একজন পেয়াদা, তবে দীর্ঘকাল এখানে ওখানে রান্নাঘরের কাজের লোক সেজে থেকে থেকে তার আজকাল রান্নার শখ চেপে গিয়েছে। পুলিশের কাজ আর ভালো লাগে না। আর সোনার তাল, সেসব নাকি কর্তাবাবুদের বাবার পৈতৃক সম্পত্তি। বুড়ো কর্তার উইল মতো বুড়ি ঠাকুরমা আর কর্তারা সমান সমান ভাগ পাবেন। বিনু তালুকদারের লোকগুলো মহা হতাশ। আরে মশাই, দুষ্কৃতকারী ধরা আমাদের কাজ, দুষ্কৃতকারী না থাকলে আমরা হতাশ হই। এরা বলছেন নাকি ট্যাক্স ফ্যাক্স যা দেওয়ার সব দেবেন। তেরি ছাই। এরও অনেক পরে যখন ওরা বাসে করে কলকাতায় পৌঁছে পানুদের দোতলার ঘরে বসে রামকানাইদার তৈরি পাঁঠার ঘুগনি খাচ্ছিল, তখন ছোট মামা পকেট থেকে 2টো গত বছরের ফার্স্ট ডে কভার বের করে বললেন, আমার একটু খটকা লাগছে যে, হ্যাঁ, সেই বুড়ো কর্তা মারাই গিয়েছেন 50 বছর আগে, তার সোনার সঙ্গে এগুলো এলো কি করে? তবে কি? পানু কাষ্ঠ হেসে বলল, হ্যাঁ, তবে কি? আবার কিসের? ওই কুয়োর খোপে সোনার তালের নিচে ওগুলো ছিল। আর একটাও ছিল, বোধহয় কেউ দেখতে পাননি। সেটা আমি বিনু তালুকদারের কাছে দিয়েছি। এবার খেল শুরু হলো বলে। আরও অনেক দিন পরে বিনু তালুকদার পানুর পিঠ চাপড়ে বললেন, বেজায় চালাক তো তুমি হে। ওই সোনার তালটি হলো গিয়ে কর্তাদের চোরা কারবারির জিনিস। ওগুলো নিজেরা লুকিয়ে ফেলে গোয়েন্দা লাগিয়ে খুঁজে বের করিয়ে অজানা পৈতৃক সম্পত্তি বলে চালাবার তালে ছিলেন ওরা। এখন সব ফেঁসে গেল। সোনাগুলো গচ্ছ
যা গেল। তবে ওরাই যে লুকিয়েছিলেন তার কোনো প্রমাণ না থাকাতে ওরা নিজেরা পরে পেয়ে যাবেন, আর নিতান্ত পথেও বসবেন না। ওই সব জমি জমাতে নাকি কোনো দামি ধাতুর সন্ধান পাওয়া গিয়েছে, তাই খনি বিভাগ থেকে ন্যায্য দামে সম্পত্তিটা কিনে নেওয়া হচ্ছে। বুড়ি ঠাকুরমা প্রথমটা বেঁটে মুগুর নিয়ে তেড়ে এসেছিলেন, আর তারপর সবটা বুঝিয়ে বলাতে বললেন, ও মা, তাই নাকি? আমাকেও আবার টাকা দেবে নাকি? হ্যাঁ, তবে রামকেষ্টপুরে গিয়ে গঙ্গার উপর বনপুর বাড়িতে থাকাতে আর বাধাটা কি? কবে থেকে বলছে ওরা?